হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের দ্বিতীয় ডেমো ক্লাসের যে লেকচারটা আছে সেই লেকচারটা সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা শুরু করব সেই টপিকটা হচ্ছে সংঘর্ষ অথবা কলিশন। এই টপিকটা মোটামুটি আমাদের এইচএসসির জন্য বেশ ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং একটা সিকিউ মোটামুটি এটার মধ্যে থাকে। তো আমরা যতটা শর্ট করে পারি মূলত আমরা এই টপিকটা নিয়ে কিছু কথা বলবো, যতটা শর্ট করে হয়। তো প্রথমেই যদি আমরা দেখি এই চ্যাপ্টারটার যে টার্ম আছে ইম্পর্ট্যান্ট এই টপিকটা, এটা হচ্ছে সংঘর্ষ তথা কলিশন। সংঘর্ষকে মূলত আমাদের বইয়ে, যে কোনো বই আমরা দেখতে পারবো, দুইটা টাইপে ভাগ করা হয়েছে। একটাকে আমরা বলতে পারি হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, এবং এই স্থিতিস্থাপক সংঘর্ষের সবচেয়ে মজার বিষয় হলো এটার যে দুইটা সূত্র আছে, এই সূত্র দুইটা পড়লেই মোটামুটি এনাফ। আরেকটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। এইচএসসি লেভেলে অস্থিতিস্থাপক সংঘর্ষ থেকে মূলত কোশ্চেন বেশি আসে। অস্থিতিস্থাপক, এখন কথা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ কেন দুইটা আলাদা আলাদা নাম দেওয়া হলো, কোনটা আসলে কি বোঝায়। অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক সংঘর্ষ যেটা, সেই স্থিতিস্থাপক সংঘর্ষের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এই স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকে। ভরবেগ সংরক্ষিত থাকে কি, আমরা মোটামুটি সবাই জানি ভরবেগটা আসলে কি। m1v1 প্লাস m2v2 ইকুয়াল টু m1u1 প্লাস m2u2। এই যে ভরবেগের যে সূত্রটা আছে 9 আমরা ম্যাথ করতাম, সেই ভরবেগ সংরক্ষিত থাকবে হলো স্থিতিস্থাপক সংঘর্ষে, এবং একই সাথে কাইনেটিক এনার্জি তথা গতিশক্তি সংরক্ষিত থাকবে। অর্থাৎ আমরা বলতেই পারি এই গতিশক্তি আর ভরবেগ দুইটাই যদি সংরক্ষিত থাকে 100% শিওরলি বলা যায় সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। কিন্তু সেটা যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়, অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকবে। অর্থাৎ ভরবেগ হলো ইউনিভার্সাল, যে কোনো সংঘর্ষ বা কলিশন হোক না কেন ভরবেগ সংরক্ষিত থাকবেই, তবে গতিশক্তিটা সংরক্ষিত থাকবে না। আমরা সচরাচর যে ধরনের সংঘর্ষগুলো দেখতে পাই, অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফে যে সংঘর্ষগুলো ঘটে সব কিছুই মূলত অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই সংঘর্ষগুলোতে কখনোই গতিশক্তি সংরক্ষিত থাকে না। বাট আমাদের এইটুকু মনে রাখতে হবে, ভরবেগ স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক দুইটা সংঘর্ষে সংরক্ষিত থাকবে, এবং গতিশক্তি কেবল স্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত থাকবে, অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত থাকবে না। যখন আমরা ম্যাথ করব এই জিনিসগুলো মোটামুটি আমাদের জন্য আরও তত ইজি হবে। তো সর্বপ্রথমে আমরা যদি মোটামুটি কিছু কথা বলতে চাই স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে, মূলত আমি যে জিনিসটা পড়াতে চাইতেছি সেটা হলো ডিরেক্ট দুইটা সূত্র আমরা শিখব। সহজ কথায় যতটা সহজ করে সূত্র দুইটা শিখলেই এনাফ। এই দুইটা সূত্র দিয়ে মূলত মোটামুটি মোটা দাগে কিছু কোশ্চেন আসে। তো সূত্র যদি দেখি, প্রথম সূত্রটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ তথা স্থিতিস্থাপক কলিশন। সরি, স্থিতিস্থাপক সংঘর্ষ। তো এই স্থিতিস্থাপক সংঘর্ষ কীরূপ, ধরা যাক সহজ কথায় আমার এখানে কোনো একটা বস্তু আছে, এবং এই যে বস্তুটা আছে মূলত এই বস্তুটার ভর হলো m1, এবং বস্তুটা এরকম কোনো একটা পথে চলতেছিল, যে বস্তুটার আদিবেগটা ছিল u1। এরকম বস্তুটা যেটা করলো, এই বস্তুটা এরকম আরেকটা কোনো বস্তু যার ভর ছিল হলো m2, এবং ধরে নিলাম আমাদের এই যে বস্তুটা আছে ও u2 বেগে এই বরাবর গতিশীল ছিল। তবে অবশ্যই আমাদের এই যেখানে যেটা মাথায় রাখতে হবে, u2টা অবশ্যই কম কার পার্সপেক্টিভে, u1 এর পার্সপেক্টিভে। না হলে m1 ভরের বস্তুটা কখনই m2 ভরের বস্তুকে হিট করতে পারবে কেবল তখনই যখন u1 মানে আমাদের m1 ভরের আদিবেগটা বেশি হবে, তখনই সেটা দ্রুত গিয়ে m2 ভরের বস্তুটাকে একটা হিট করতে পারবে। তাহলে সহজ কথায় আমার এইটা আমাদের মনে রাখতে হবে যে এই কেসের ক্ষেত্রে u2টারে অবশ্যই ছোট হইতে হবে। তো কোনো এক মোমেন্টে আমরা ধরে নিলাম তারা কলিশন তথা সংঘর্ষ করলো, অর্থাৎ m1 এবং m2 ভরের বস্তু দুইটা সংঘর্ষ করছে, একেবারে সহজ কথায়। এখন এই m1 ও m2 ভরের বস্তু দুইটা যদি সংঘর্ষ করে, এবং কোশ্চেন অনুযায়ী আমাদের যদি বলে দেওয়া থাকে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ, এবং অবশ্যই m1 ভরের বস্তুটার বেগ হয়ে গেছে v1, কারণ আমরা জানি v1 মানে শেষ বেগ, আর m2 ভরের বস্তুটার বেগ হয়ে গেছে v2, কিসের পর, কলিশন অথবা সংঘর্ষের পর। তাহলে কোন ধরনের সূত্রর এখানে ডেরিভেশন হবে। সহজ কথায় আমরা এটা আরও অনেক কম কমপ্লেক্স করে পড়া যায় জিনিসটা, বাট আমরা এত কমপ্লেক্স করে না পড়লে, যেহেতু আমাদের সময় কম, সেই হিসাবে শুধু এইচএসসি পরীক্ষার তাগিদে আমরা যা সূত্র দুইটা দেখব। তো
সহজ কথা, সূত্র দুইটা মনে রাখাটা একটু টাফ, তবে আমার সাথে যদি তোমরা 3-4 বার প্র্যাকটিস করো সূত্রটা তোমাদের বেশ ইজি হয়ে যাবে। যেমন প্রথম যে সূত্রটা আছে, ধরা যাক প্রথম বস্তুর শেষ ভেক্টরে আমি বলি হচ্ছে v1, তো এইটারে আমি কিভাবে লিখতে পারি? একেবারে সহজ কথা, আমার সাথে সবাই খাতায় এরকম একটা টান দাও, মাঝখানে কিছুটা গ্যাপ রেখে একটা প্লাস দাও, আবার সবাই একটা টান দাও। এবার সহজ করে এবার আমরা কি লিখতে পারি? যখন আমরা এখানে গ্যাপ দেওয়া হয়ে গেল, ভি টু এর ক্ষেত্রেও তোমরা সেম কাজটাই করতে পারো। তার আগে আমাদের সব থেকে ইজি কাজ হলো নিচে আমরা ভরটারে যোগ করব, একেবারে সহজ, m1 প্লাস m2, এখানেও আমরা করে দিব m1 প্লাস m2। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আমরা দুইটা টান দিব, এখানেও একটা টান দিব, প্রথম যে টান দিতেছো আমরা সেটাই, মাঝখানে একটা প্লাস দিব, নিচে ভর দুইটার যোগফল m1 প্লাস m2 লিখব। এখন আমরা এখানে তাকাই, এটা কি? এটা অবশ্যই v1 দেখে আমি এখানে m1 লিখবো, মাঝখানে যেহেতু নিচে প্লাস দিয়েছি উপরে হয়ে যাবে মাইনাস m1 মাইনাস m2। যেহেতু এখানে আমার v1 আছে তাই এখানে আমি গুণ দিব u1, আর যেহেতু আমি এখানে u1 ব্যবহার করে ফেলাইছি এখানে আমি লিখবো u2, তার আগে আমি বসায় দিব 2m2। তোমরা এরকম ট্রিকের মাধ্যমে এটা মনে রাখতে পারো, যেহেতু আমারও এই সূত্রটা তেমন একটা মনে থাকতো না, তাই আমি মোটামুটি মোটা দাগে ট্রিকের মাধ্যমে আমি এই সূত্রটা মনে রাখতাম। সেম গোজ ফর v2। যদি আমাদের এখন কোশ্চেনে বলা হয় দ্বিতীয় বস্তুটার শেষ বেগ কত, কিভাবে লিখব? দ্বিতীয় বস্তুটার শেষ বেগ হলো v2, তাহলে v2 যেটা আছে, আবার আগের কাজ m1 প্লাস m2। সরি, আমরা এভাবে না লিখে সহজ করে শেখার জন্য যেটা করব, সর্বপ্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো একটা মোটা দাগে টান দিব, মাঝখানে একটা প্লাস দিব, একটা মোটা দাগে টান দিব, তারপরে আমরা এখান থেকে লিখে দিব m1 প্লাস m2, নিচেও আমরা লিখে দেব m1 প্লাস m2। তাহলে কি হয়ে গেল? এই জায়গায় আছে v2, তাহলে আমি এই জায়গায় লিখব m2 মাইনাস m1। যেহেতু এখানে v2 আছে আমি এখান থেকে বসাই দিব u2, আর এখান থেকে u2 ব্যবহার করছি দেখে এখানে বসাবো u1, আর সামনে হয়ে যাবে 2m1 u1। সহজ কথায় মোটা দাগে এই দুইটাই হলো স্থিতিস্থাপক যে সংঘর্ষটা আমরা পড়তেছি সেই স্থিতিস্থাপক সংঘর্ষের সূত্র। যদিও আমাদের এখানে আরও বেশ কিছু টপিক আছে, বাট হয়তো আমি আশা করতেছি এই দুইটা সূত্র পড়লেই তোমাদের জন্য এনাফ, এর বেশি আর কিছু লাগবে না। তবে আরেকটা জিনিস আমাদের অবশ্যই যে জায়গায় মনে রাখতে হবে, এইটা আমরা কাইন্ডলি মনে রাখবো, যে জিনিসটা হলো আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষে সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো ডেল ভি ইজ ইকুয়াল টু ডেল ইউ। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এখন কথা হলো ভাইয়া ডেল ভি সমান ডেল ইউ আসলে কি বোঝায়? স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো, অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার আগে দুইটা বস্তুর বেগের যে ডিফারেন্স ছিল, আর স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার পরে বেগের যে দুইটা ডিফারেন্স, সেই দুইটা সবসময় সেম থাকবে। অর্থাৎ যে আমরা যেটা দেখছি যে 10% দেশ নেতার, এখানে 10% দেশ নেতার কোনো বিষয় নেই, এখানে পুরাটাই কি হবে? পুরাটাই ডেল ভি থেকে ডেল ইউতে চলে যাবে। তাহলে এখান থেকে মূলত দেশ নেতার কোনো হিসাব নাই, এখানে পুরাটাই কি হবে? পুরাটাই ডেল ভি ছিল, ডেল ইউ হয়ে গেল, 10% নাই দেশ নেতা। ঠিক আছে, এরপরে আমরা মূলত যেহেতু আমরা এটা দেখে ফেলাইছি, এখান থেকে খুব সূক্ষ্ম আমি একটা কোশ্চেন যদি আমরা দেখতে পাই, ঠিক আছে, তাহলে এই যে কোশ্চেন নাম্বার 1, এটা অ্যাকচুয়ালি কোশ্চেন না, মূলত এটা আমাদের খ নাম্বার কোশ্চেনের হিসাবে আসবে। খ নাম্বার কোশ্চেনে আমাদের জাস্ট এইটুকু বলে দেওয়া থাকবে, আমাদেরকে বলে দিবে দেখাও যে সমান ভরের দুইটা বস্তুর মধ্যে, দেখাও যে সমান ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে তারা বেগ বিনিময় করে। কাইন্ডলি তোমরা হাতের লেখাটা একটু কনসিডার করবা, বিনিময়। সহজ কথায় আমাদের যে খ নাম্বার যে কোশ্চেনটা আছে, সেই খ নাম্বার কোশ্চেনের জন্য এটা বেশ ইম্পর্টেন্ট, মোটামুটি একটা মোটা দাগে কোশ্চেন বলা যায়। কোশ্চেনটা হলো দেখাও যে সমান ভরের দুইটা বস্তুর মধ্যে
যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে তারা বেগ বিনিময় করবে। যখনই স্থিতিস্থাপক সংঘর্ষের কথা বলবে তখন অবশ্যই তুমি মনে রাখবা কাইনেটিক এনার্জি এবং একই সাথে ভরবেগ, এই দুইটা অবশ্যই 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 আমাদের কি থাকবে, রিয়াক্ট কলিশনের আগে এবং কলিশনের পরে এই দুইটা সেম থাকবে। তাহলে এখন আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করব, যেহেতু আমাদের এখানে স্থিতিস্থাপক সংঘর্ষ বলছে, মোটা দাগে স্থিতিস্থাপক সংঘর্ষের সূত্র লিখে ফেলাবো। সব থেকে বেটার হয় যদি আমরা এখানে সর্বপ্রথম স্থিতিস্থাপক সংঘর্ষের সংজ্ঞাটা দিই। যখন আমাদের এইচএসসিতে এই কোশ্চেনটা আসবে তখন প্রথমে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের সংজ্ঞা দিব এবং স্থিতিস্থাপক সংঘর্ষের সংজ্ঞা দেওয়ার পর আমরা লিখব আমরা জানি। আমরা কি জানি? আমরা জানি হলো V1। V1 বলতে আমরা কি বুঝাইতেছি? স্থিতিস্থাপক সংঘর্ষ হইছে, সংঘর্ষ হওয়ার পর প্রথম বস্তুর শেষ বেগ হলো V1। যেহেতু এটা আমরা মোটামুটি সবাই জানি তাই আমি চিত্রটা বারবার আঁকাচ্ছি না। কিভাবে লিখব? ওই যে আগের মতো একটা টান দিব, একটু গ্যাপ দিয়ে একটা প্লাস দিব, আবার একটা টান দিব। নিচে কি লিখব? নিচে লিখব হলো ভরদ্বয়ের যোগফল M1 প্লাস M2, আর এখানে কি লিখব? সেম M1 প্লাস M2। এখন V1 এর জায়গায় আছে M1 মাইনাস M2 করে দিব, আর এখান থেকে যেহেতু V1 দিছি তাই এখানে আমরা দিব U1, আর এখানে U1 ব্যবহার করে দিছি দেখে U2, U2 আছে দেখে এখানে হবে 2M2U। সহজ কথায় এটাই। এরপরে আমাদের কি কোশ্চেন বলছে দেখো তো, বলে দেওয়া আছে সমান ভরের দুইটা বস্তু। তাহলে এখানে কি হলো? সমান ভরের দুইটা বস্তু মানে কি? সমান ভরের দুইটা বস্তু মানে হলো M1 আর M2 সমান। যদি M1 আর M2 সমান হয় তাহলে আমরা সবাই কি বলতে পারি? M1 মাইনাস M2 সমান হলে 0 মাইনাস 0 মানে এই পুরাটা হয়ে যাইতেছে 0। কেন 0 হইতেছে পুরাটা? কারণ M1 ইজ ইকুয়াল টু M2, যেহেতু M1 আর M2 সমান তাহলে M1 মাইনাস M1 মিন 0। তাহলে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে অবশ্যই পুরাটা 0 হয়ে যাবে। আর আমরা জানি একটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল রাখবা, কোনো কিছুর উপরে 0 থাকলে সেটা 0 হয়ে যায়, বাট নিচে কখনো 0 থাকলে সেটা হয়ে যায় আনডিফাইন্ড। তাই নিচে যদি 0 চলে আসে মনে করবা যে তোমার ম্যাথমেটিক্সটা বা তুমি যে সূত্রটা ডিরাইভ করছো সেখানে কোনো একটা প্রবলেম আছে। সেম গোস ফর এর পরের লাইন কী হবে? তাহলে এর পরের লাইনে আমি কি লিখতে পারি? তাহলে M1 প্লাস M1 যেহেতু দুইটা সমান তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2M1, আর উপরে 2 এর জায়গায় আছে, M2 এর জায়গায় আমরা লিখে ফেলাবো M1, আর এখান থেকে আমি কি লিখে ফেলাবো? U2। 2M1 আর 2M1 কাটা, তখন এখানে আমি কি বলতে পারি? U2। এই যে তাহলে একটা একটা জিনিস কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা হলো দ্বিতীয় বস্তুর আদিবেগ প্রথম বস্তুর শেষ বেগের সাথে তার বেগটা বিনিময় করছে। এবার যদি আমরা সেম গোস ফর V2 দিয়ে করতে চাই, V2, তাহলে V2তে আমি এখানে একটা টান দিতে পারি। সেম গোস ফর আমরা আবার লিখবো, আগে প্লাসটা দিয়ে নিই আবার। তাহলে কি লিখবো নিচে? M1 প্লাস M2। M1 প্লাস M2টা সর্বদাই নিচে হবে, M1 প্লাস M2। দেন আমরা কি করব? যেহেতু এখানে V2 আছে তাই আমি এখানে M2 লিখবো। এই জায়গায় V2 আছে দেখে M2 লিখছি, আর M2 থেকে M1 বিয়োগ হয়, উপরে হবে বিয়োগ, যেহেতু V2 আছে আমি U2 বসাই দিব, আর যেহেতু এখানে U2 বসাই দিছি এখানে U1 লিখবো। কিভাবে U1 লিখবো? 2M1 U1 লিখবো, শেষ। এরপরে সহজ কথা আমি বলতে পারি আবার একই কনসেপ্ট, এই পুরাটা হয়ে যাবে 0। কেন? M1 আর M2 সমান, তাহলে এই যে পুরাটা, এই পুরাটা হয়ে যাবে 0। পুরাটা যদি 0 হয় তাহলে 2M1 এর মতোই আছে, আর নিচে M1 প্লাস M2 এটা হয়ে যাবে হলো 2M1। কেন? কারণ M1 আর M2 সমান, এইটা আর এটা কাটাকাটি যদি করি তখন বাকি থাকে কেবল U1। তাহলে অতএব এখান থেকে বলাই যায় V2 ইজ ইকুয়াল টু U1। তারপরে আমরা অবশ্যই লিখতে পারবো যে হ্যাঁ, তাহলে আমরা যেটা লিখছিলাম সেটা সত্য। সমান ভরে দুইটা বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে অবশ্যই 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 তারা পরস্পরের সাথে একটা বেগ বিনিময় করবেই করবে। তাহলে এইটা স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে তো আমাদের একটা ম্যাথ দেখা উচিত। তাহলে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে মোটামুটি মোটা দাগে এবার একটা ম্যাথ দেখতে চাই। স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য আচ্ছা, তাহলে এবার আমি একটা কোশ্চেন লিখে ফেলাই স্থিতিস্থাপক সংঘর্ষ। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে আমরা আরেকটা কোশ্চেন পড়বো, যেহেতু আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে একটা জিনিস দেখতে হবে। যদিও অস্থিতিস্থাপক সংঘর্ষটা বেশ ইজি, আমাদের বেশি একটা ঝামেলা হবে না আশা করতেছি। 1 নাম্বার ম্যাথ তো বলে দেওয়া আছে 3 কেজি ও 2 কেজি ভরের দুইটা বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষের পর 3 কেজি
ও 2 কেজি ভরের দুইটি বস্তু স্থিতি স্থাপক সংঘর্ষের পর। তাহলে কোশ্চেনে আমাদের বলে দিছে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের পর পরস্পরের বিপরীত দিকে, এই যে, তাহলে এবার একটা অ্যাক্সিস নিয়ে হিসাব আছে, যেহেতু আমাদের বলে দেওয়া আছে পরস্পরের বিপরীত দিকে, পরস্পরের বিপরীত দিকে 5 মিটার পার সেকেন্ড ও 3 মিটার পার সেকেন্ড বেগে চলে, তাহলে বলে দেওয়া আছে বস্তুটার আদিবেগ কত। বস্তুদ্বয়ের আদিবেগ। তাহলে কাইন্ডলি তোমরা যদি এই কোশ্চেনটা খাতায় তুলে ফালাও, তারপরেই মূলত আমরা এই ম্যাথে অ্যাপ্রোচ করতে পারি। 3 কেজি ও 2 কেজি ভরের দুইটা বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষের পর পরস্পরের বিপরীত দিকে 5 মিটার পার সেকেন্ড ও 3 মিটার পার সেকেন্ড বেগে চলে, তাহলে আমাদের বলে দেওয়া আছে যে মূলত এই যে বস্তুদ্বয় আছে সেই বস্তুদ্বয়ের আদিবেগ কত হবে। একটু সিম্পল চিন্তা ভাবনা যদি করি এবং তোমাদের মনে যদি কারো থাকে যে ভাই এটা আমি পারবো, তাহলে অবশ্যই সেই ক্লাসটা এই মুহূর্তে পজ করে যে নিজে একবার প্র্যাকটিস করবা। কারণ একটা জিনিস তোমরা অলওয়েজ মনে রাখবা, তোমাকে তোমার প্রাইভেট টিউটর বা যে কেউ একটা ম্যাথ করায় দিল, তারপর তুমি পারলা, এই জিনিসটা যদি তুমি নিজে আগে থেকে একবার পারো, ট্রাস্ট মি, ওইটার এফিসিয়েন্সি সবসময় থাকবে 100%। নিজে থেকে পারা কোনো জিনিসই তুমি পরীক্ষার হলে কখনো ভুল করবা না। বাট একটা টিচার তোমাকে একটা জিনিস শিখাই দিছে, ওটা বারবার করলেও দেখবা কোনো না কোনো একটা পয়েন্টে তুমি ওই জিনিসটা মিস করতেছোই। তাই অলওয়েজ চেষ্টা করবা নিজে পড়া এবং নিজে করার, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি যে জিনিসটা বলতেই পারি, তাহলে আমরা যদি এখান থেকে অ্যান্সার লেখাটা শুরু করি, তো কার্সর একটু প্রবলেম করতেছে। আচ্ছা, এটা হলো আমাদের বস্তু, এটা হলো M1 ভরের যে বস্তুটা নিয়ে আমি কাজ করতেছি, এটার আমাদের 3 কেজি বলে দেওয়া ছিল, এটার ম্যাস, এবং একই সাথে বলে দেওয়া ছিল এটার যে আদিবেগটা ছিল, সরি M1 বলে দিছে 3 কেজি, ইয়াস, এবং একই সাথে তার যে আদিবেগ U1 সেটা আমাদের কাছে আননোন হিসাবে আছে। ওকে, এবং একই সাথে বলে দেওয়া ছিল একই সাথে আরেকটা ভরের বস্তু ছিল যেটা হলো AM2। তাহলে M2 ভরের যে বস্তুটা ছিল তার ম্যাস কত ছিল, 2 কেজি। এখন তোমাদের এখানে একটা বিষয় বোঝার জিনিস আছে, সেটা হলো কোনটারে আমি M1 ধরবো, কোনটারে আমি M2 ধরবো। কোশ্চেন ডিমান্ড অনুযায়ী যেটারে সবসময় প্রথমে বলা থাকে সেটা হয়ে যায় M1, যেটারে সেকেন্ডে বলা থাকবে সেটা হবে M2। এটার ক্ষেত্রে আমি U2টা জানি, এটাও আননোন। এটাও যদি আননোন হয়, তাহলে এখন আমরা দেখব কলিশনের পর কি হয়েছে। তার মানে এই যে চিহ্নটা দিলাম, এইটা বোঝানো হয়েছে এখন এদের মধ্যে একটা কলিশন হবে, এবং একই সাথে বলে দেওয়া আছে তারা কিন্তু পরস্পরের বিপরীত দিকে চলতেছে। বিপরীত দিকে চলতেছে মানে M1 ভরের যে বস্তুটা আছে, ধরা যাক সে যাইতেছে এই দিক বরাবর, তাহলে আমরা বলতেই পারি আরেকটা ভরের যে বস্তুটা আছে সে কে, M2 ভরের বস্তু, সে যাচ্ছে মূলত এই দিক বরাবর, সে যাচ্ছে মূলত এই দিক বরাবর। এবং একই সাথে আমাদের যেহেতু দুইটা আলাদা আলাদা ডিরেকশন আছে, তাহলে আমি অ্যাক্সিস কল্পনা করলে অবশ্যই যেটা তোমাদের মাথায় রাখতে হবে, একটা দিকে তুমি পজিটিভ ধরলে আরেকটা দিকে অবশ্যই তোমার নেগেটিভ ধরতে হবে। যেহেতু এই সব কিছুই হলো একমাত্রিক, আমাদের ডাইমেনশন এক্স বা ওয়াই নিয়ে কোনো সমস্যা নেই, তবে প্রবলেম হচ্ছে আমরা জানি এক্স অ্যাক্সিসেরও দুইটা পোর্শন থাকে, একটা হলো পজিটিভ পোর্শন আর একটা নেগেটিভ পোর্শন। এই দিকে দেখো একটা যাচ্ছে হলো একদিকে, আরেকটা যাচ্ছে একদিকে, অর্থাৎ একটা যাচ্ছে এক্স প্রাইমের দিকে, আরেকটা যাচ্ছে এক্সের দিকে। বা তুমি চিন্তা করলে এক একটারে এক এক জায়গা ধরতে পারো, তবে অবশ্যই মনে রাখতে হবে দুইটা ডিরেকশন অবশ্যই হবে ভিন্ন। একটারে পজিটিভ ধরলে আরেকটারে নেগেটিভ ধরতেই হবে। এখন কোনটা পজিটিভ ধরবা কোনটা নেগেটিভ ধরবা এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। তো আমি V1 যেটা আছে সেটারে পজিটিভ ধরি, আমি সবসময় যেটা বিগার ভ্যালু, বড় ভ্যালু, সেই দিকটারে আমি সবসময় পজিটিভ ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করি।
এই কারণে তুমি বড় যে ভ্যালুটা আছে সেটারে সবসময় চেষ্টা করবা সেই দিকটারে পজিটিভ ধরা, কিন্তু সেই দিকটাকে তুমি যদি নেগেটিভ ধরো তাহলে কোনো প্রবলেম হবে না, জাস্ট শেষে কি হবে, শেষে তোমার অ্যান্সারটা নেগেটিভ আসবে। নেগেটিভ আসার মানে হলো তুমি যেই দিকটারে পজিটিভ ধরছিলে বস্তুটা অ্যাকচুয়ালি সেই দিকে চলে নাই, এটাই হলো বেসিক, আর কিছুই না। তো পজিটিভ নেগেটিভ নিয়ে চিন্তা করার কিছু নেই। তো ভি ওয়ানের যে ভ্যালুটা আছে সেই ভি ওয়ানের ভ্যালুটা তোমাকে আমি বলে দিলাম 5 মিটার/সেকেন্ড পজিটিভ ভ্যালু, আর ভি টু এর যে ভ্যালুটা আছে সেটার আমি তোমাকে বলে দিলাম -3 মিটার/সেকেন্ড, কেন নেগেটিভ দিকে যাচ্ছে, প্লাস মাইনাস আবার বলতেছি নিজের ইচ্ছা মতো ধরে নিবা। এখন একটা কথা তোমাদের এখানে বলে দেওয়া আছে, এটা স্থিতিস্থাপক সংঘর্ষ। যেহেতু এটা স্থিতিস্থাপক সংঘর্ষ তার মানে আমি কি বলতে পারি, যেহেতু এটা স্থিতিস্থাপক সংঘর্ষ তার মানে আমি এটা স্থিতিস্থাপক সংঘর্ষের সূত্র অবশ্যই এখানে লিখতে পারি। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের সেরা দুইটা সূত্র v1 ইজ ইকুয়াল টু, এবং তোমাদের একটা কথা না জানাইলেই না, যেমন বুয়েট 18-19 সালে একটা কোশ্চেন আসছিল, সেই কোশ্চেনে শুধুমাত্র যারা স্থিতিস্থাপক সংঘর্ষে এই দুইটা সূত্র পারছিল তারা 10/10 পাইছে। তো এই দুইটা সূত্র যে কোনো সময় আবার রিপিট হওয়ার চান্স আছে, তোমরা বুয়েটের কোশ্চেন দেখলেই বুঝবা যে মাঝে মাঝে তারা কোশ্চেন বেশ রিপিট করে। তাই স্থিতিস্থাপক সংঘর্ষে এই দুইটা সূত্র তুমি একটু কাইন্ডলি মন দিয়ে পড়ো। তাহলে আমি আবার এই যে m1+m2 তখন উপরে কী হবে, v1 আছে দেখে m1 -m2, এবং আমি এখান থেকে বসাই দিব হচ্ছে u1, আর যেহেতু আমি এখানে u1 বসাই দিছি তাহলে এখানে আমি বসাই দেবো 2m2u2। তাহলে আমি এখন কি করব, এখানে ভ্যালু বসাবো। দেখো একটা সহজ কথা তোমাদের আমি বলে দিই, এখান থেকে আমার আননোন রাশি কয়টা, আননোন রাশি দুইটা, আননোন রাশি দুইটা দেখেই কিন্তু আমার দুইটা ইকুয়েশন ব্যবহার করতে হবে, যতগুলো আননোন রাশি আমরা ঠিক ততগুলাই ইকুয়েশন ব্যবহার করি। তো সিম্পল হিসাবে v1 এর ভ্যালুটা কিন্তু আমি +5 ধরে নিয়েছিলাম। এখন m1 - m2 যদি করি, সিম্পল হিসাব 3 - 2 ডিভাইডেড বাই 3 +2, আদিবেগটা আমার জানা নাই u1, এবং 2m2u2 যদি করি, m2 এর ভ্যালুটা কত ধরছিলাম 2 × 2, আর একই সাথে এখানে u2 যেটাও আমার অজানা, আর m2 + m2 হচ্ছে 3 + 2। আর এইটারই যদি আমি একটু ঠিকঠাক করি তখন আমার এখান থেকে যে ভ্যালুটা আসবে প্রথম যে ভ্যালু, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে 5 এর জায়গায় 5 আছে, 31 - 32 মিন্স 1 ডিভাইডেড বাই 5 ইন্টু u1 প্লাস 4/5 ইন্টু u2। কথা হলো এটা ফার্স্ট ইকুয়েশন, কিন্তু এই ইকুয়েশনে আমাদের আননোন রাশি দুইটা। তাহলে অবশ্যই আমরা এখন সেকেন্ড ডেরিভেশন বলতেছি, সেকেন্ড যে সূত্রটা আছে সেই সেকেন্ড সূত্রটা আমি এখানে ইউজ করবো নাও। মানে এখন সেকেন্ড সূত্রটা হলো v2। সবাই জাস্ট সূত্রটা আমার সাথে লেখো, একটা টান দিব আমরা, বড় দেখে একটা টান দিব, প্লাস দিয়ে দিব, আবার বড় দেখে একটা টান দিব, নিচে লিখে দেব m1 + m2, আবার নিচে লিখে দিব m1 + m2। এই ফরম্যাটটা তোমরা মনে রাখলে আশা করি ভুল হবে না। যেহেতু এখানে v2 আছে তাই আমি এখানে দিব m2, আর আমরা জানি উপরে অলওয়েজ নেগেটিভ হয়, তাহলে m2 - m1, আর এখানে v2 আছে দেখে এখানে আমি বসাই দেব u2, এবং যেহেতু আমি এখানে u2 ব্যবহার করছি তাহলে এখানে আমি বলে দেব 2m1u1। তাহলে এই যে আরেকটা ইকুয়েশনের কাছে আমরা মোটামুটি যাচ্ছি। এখন v1 এর ভ্যালু তোমাদের মধ্যে অনেকেই কি বসাইছে, 3 বসাইছে, না 3 বসানো যাবে না, v1 এর ভ্যালু বসাইতে হবে -3, কারণ তো বলছিলাম আমরা একটারে নেগেটিভ ধরলে আরেকটা পজিটিভ, তাহলে এই জায়গায় এইটারে আমি ধরবো হচ্ছে -3। আর ওই যে m2 - m1, তাহলে m2 এর ভ্যালুটা কত ছিল, m2 এর ভ্যালু 2 ছিল আমরা দেখতে পারি, m1 এর ভ্যালু ছিল হলো 3, আর এখানে হলো 2 + 3, 3 + 2 হবে অ্যাকচুয়ালি, বা 2 + 3 একই, আর এখানে u2টা u2 এর মতোই আছে, প্লাস 2m1, m1 এর ভ্যালু হলো কত 3, তাহলে 2 × 3 × u1, আর নিচে হবে m1 + m2 মানে কি 3 + 2। তো অনেকে এখান থেকে কনফিউশন হয়ে যেতে পারে দেখে আমি যদি এটা একটু কাইন্ডলি ঠিক করে দিই, যদি যোগ করতেছি 3 + 2 লিখি আর 2 + 3 লিখি একই কথা, তাহলে এটা হবে হলো মূলত 2 + 3। তাহলে যদি এটা 2 + 3 হয়, দেন আমি এখান থেকে যে জিনিসটা করতে পারি এটা হলো -3, তাহলে এখান থেকে আসবে -1 ডিভাইডেড বাই 5 ইন্টু u2 প্লাস 6 ডিভাইডেড বাই 5 ইন্টু u1, তখন এটারে আমি মূলত দিতে পারি হলো 2 নং। তাহলে এইটা যদি হয় 1 নং আর এটা হয় 2 নং, তার মানে তোমার কাছে ইকুয়েশন কয়টা, ইকুয়েশন হলো দুইটা। কাইন্ডলি আমি মনে করতেছি এটা অ্যাকচুয়ালি তোমাদের সবার জানা উচিত, এটা তোমরা ক্যালকুলেটরের ক্যালকুলেশন যে মোড আছে ইকুয়েশন মোডে গিয়ে সমাধান করবা। কাইন্ডলি তোমরা যদি এটা সমাধান করো খুব সুন্দর দুইটা আমাদের এখানে অ্যান্সার আসবে। u1 এর যে অ্যান্সারটা আসবে সেটা হলো -1.4 মিটার/সেকেন্ড, এবং একই সাথে u2 এর যে ভ্যালু সেটা আসবে 6.6 মিটার/সেকেন্ড। এটা ক্যালকুলেশনে সলভ করলে সহজ কথায় আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এই মাধ্যমে আমরা ডেমো ক্লাস যেটা ছিল সেটার প্রথম যে
একটা ম্যাথ, সেই ম্যাথটা আর কি শেষ করতে পারলাম। তো মোটামুটি স্থিতিস্থাপক সংঘর্ষটাই বেশ কঠিন। এরপরে যে টার্ম আছে সেটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই অস্থিতিস্থাপক সংঘর্ষটা মূলত আমরা একটা ম্যাথের মাধ্যমে করব, এবং তোমাদের এইচএসসির জন্য বেশ সুন্দর একটা ম্যাথ আমরা করব। এই ম্যাথটা করলে তোমাদের আই গেস আমি বলতে পারি যে এইচএসসির একটা ভালো ধারণা হবে যে এইচএসসিতে কীরকম টাইপের ম্যাথ আসতে পারে। তো তোমরা যেহেতু সবাই এখন এইচএসসি ক্যান্ডিডেট, তোমাদের মেন লক্ষ্য এইচএসসিতে ভালো করা, তো আমরা সেই হিসাবে একটা কন্টেন্ট বা একটা ম্যাথ রাখছি তোমাদের জন্য। তো সেকেন্ড যে ম্যাথটা আছে খুবই সহজ যদি বলা যায়। তোমার এখানে কোশ্চেনটা হলো এরকম, কাইন্ডলি কোশ্চেনটা সবাই তুলে ফেলায়ও। এই কোশ্চেনে আমি ধরে নিলাম এইটা হলো একটা ভর 3 কেজি। 3 কেজি, তো এইটার আমি M1 ধরে নিই, এবং এইটার M1 ধরে নিলাম, এটার আদি বেগটারে আমি ধরে নিলাম U1। আদি বেগটাকে আমি ধরে নিছি U1, এবং আদি বেগটাও আমার এখানে ডিমান্ডে বলে দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। এখন আমার এই বস্তুটা এই দিক বরাবর যাইতেছে। ওকে, খুবই ভালো কথা। আরেকটা বস্তু আবার এই দিক বরাবর আসতেছে, তাহলে আমাদের দুইটা বস্তু পরস্পরের সাথে সংঘর্ষ করবে। আসলে আমি জানি না, বাট আমার যখনই এসব সংঘর্ষের কথা মনে পড়ে তখনই আমার একটা জিনিস মনে পড়ে, সেটা হলো বোঝে না সে বোঝে না মুভিটা। যদি তোমরা কেউ দেখে থাকো, আমার সেই মুভির কথা মনে পড়ে যখনই আমার সংঘর্ষ বা কলিশনের কথা মনে পড়ে। মানে একেবারে ছোটোকালে দেখছিলাম, বাট এই মুভিটা থেকে এখনও বের হইতে পারি নাই। তো যাই হোক, তো M2 যেটা আছে সেই M2 হলো 2 kg, এবং U1 যেটা আছে মানে U2, সরি M2 ভরের বস্তুর জন্য U2, সেই U2টারে আমি বলতে পারি 3 মিটার পার সেকেন্ড। খুবই ভালো কথা। এই যে আবার ক্যাচাল কেন? কারণ দুইটা দুই দিকে যাইতেছে, কোনো সমস্যা নেই, দুইটা দুই দিকে যা। আমাদের কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো সংঘর্ষের পরে মিলিত হয়ে গেল। এই যে সুন্দর কথা বলছে, সংঘর্ষের পরে তার কি হয়ে গেছে? মিলিত হয়ে গেছে। আচ্ছা, সংঘর্ষের পরে বস্তুদ্বয় মিলিত হয়ে গেছে, এইটা খুব ইম্পর্টেন্ট কথা। সংঘর্ষের পরে বস্তুদ্বয় মিলিত হয়ে গেছে। তো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনের দুইটা পোর্শন, ওই যে তোমরা গ ঘ বলতে পারো, আমি 1 2 দিয়ে লিখতেছি। মিলিত হয়ে কত বেগে কোন দিকে চলবে, ঠিক আছে? মিলিত হয়ে কত বেগে কোন দিকে চলবে, এটা হলো তোমাদের 1 নাম্বার কোশ্চেন, মূলত যেটা গতে অ্যাকচুয়ালি আসে। সেই 1 নাম্বার কোশ্চেন হলো এটা। আর 2 নাম্বার কোশ্চেনের দিকে যদি আমি যাই, 2 নাম্বার কোশ্চেন বললো সংঘর্ষটি কি স্থিতিস্থাপক। এখন আমি শিওরলি বলে দিতে পারি সংঘর্ষটি স্থিতিস্থাপক না। এখন কথা হলো কিভাবে আমি বলে দিতে পারি সংঘর্ষটি স্থিতিস্থাপক না? এটার কারণ হলো বস্তুদ্বয় মিলিত হয়ে গেছে। এখন অনেকে কোশ্চেন করবে, ভাই মিলিত হলে কি স্থিতিস্থাপক হবে না? সবসময় হ্যাঁ, এটাই সত্য। কেন হয় এটাই সত্য, এটা ভাই আমরা লাস্টে দেখব। একেবারে ম্যাথের শেষে আমি এটা দেখাই দিব, বাট সলভ করার সময় আমরা অন্য অ্যাপ্রোচে যাব। তো সংঘর্ষটি কি স্থিতিস্থাপক, এরকম কোশ্চেন যদি আমাদের সংঘর্ষ থেকে আসে তাহলে এভাবেই আসবে, কি স্থিতিস্থাপক। তো বিসমিল্লাহ বলে যদি আমরা শুরু করি, বেশ ঝামেলা এই স্লাইডগুলো চালানো। এই ট্যাবলেটটা খুবই টাফ, আমার কাছে বেশ টাফ লাগে এটা আসলে চালানো। তো এই কারণে বোর্ডে পড়াইলে আমার কাছে মনে হয় আরও সুবিধা হতো। তো যাই হোক, তো মিলিত হয়ে বস্তু কোন দিকে চলবে। আচ্ছা, এখন মিলিত হলে ভালো কথা, তুমি ভাই এখানে কোন সূত্র ব্যবহার করবা? এখানে কি তুমি স্থিতিস্থাপক খাটাবা না অস্থিতিস্থাপক খাটাবা? দেখো, একেবারে সহজ একটা কথা তোমাদের বলি। সহজ কথা কি ভাইয়া? সহজ কথা হচ্ছে সংঘর্ষ স্থিতিস্থাপক হোক, সংঘর্ষ অস্থিতিস্থাপক হোক, সবসময় যেন কি সত্য, তাদের ভরবেগটা সবসময় সংরক্ষিত থাকবে। আমরা এই জিনিসটাই খাটাবো, ভরবেগের সংরক্ষণশীলতাই খাটাবো। তাহলে আমি এখানে ভর বেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী আমরা বলতে পারি m1u1 প্লাস m2u2 is equal to m1v1 প্লাস m2v2। ভালো কথা, খুবই ভালো কথা। এখন আমরা বলো m1u1 প্লাস
m2 u2 is equal to m1 প্লাস m2, আর এখানে হয়ে যাবে ভি। কেন ভাই v1 আর v2 কই গেল? ওই যে বলে দেওয়া আছে বস্তুদ্বয় মিলিত হয়ে গেছে। যেহেতু বস্তুদ্বয় মিলিত হয়ে গেছে, দুইটা বস্তুর বেগ সেম, যেহেতু দুইটা বস্তুর বেগ সেম, v1 লেখা যে কথা v2 লেখা সেই কথা, তাদের বদলে আমি v লিখে দিলাম। তাহলে m1v প্লাস এই যে m1v প্লাস m2v, m1 প্লাস m2, তাহলে v কমন নিলে হয়ে যাবে m1 প্লাস m2, সহজ। তাহলে বস্তুদের কি জানতে চাইছে আমার কাছে? বস্তুদের মিলিত বেগ জানতে চাইছে। তাহলে v ইজ ইকুয়াল টু m1 u1 plus m2 u2 divided by m1 plus m2। এখন কাইন্ডলি আমরা যদি ভ্যালুগুলো বসাই, তাহলে বলো m1 এর জায়গায় আমরা কত বসাইতে পারি? m1 এর জায়গায় আমরা বসাইতে পারি হলো 3, যেহেতু 3 কেজি। u1 এর জায়গায় আমি বসাইতে পারি 5। আবার একই সাথে m2 এর জায়গায় আমি কত বসাবো? সেকেন্ড যে ভরটা ছিল m2, সেটার জায়গায় আমি বসাবো 2। আর u2 এর জায়গায় কত বসাবো? u2 এর জায়গায় তোমাদের মধ্যে অনেকেই 3 বসাবে, বিশ্বাস করো ভাই 3 বসাবেই অনেকে। এবং এই একটা 3 বসানোর কারণে তোমার এইচএসসি থেকে 3টা মার্ক চলে যাবে। 3টা মার্ক অনেক মার্ক, বিশ্বাস করো 3টা মার্ক অনেক মার্ক। যখন তোমরা পিসিএম মার্ক দেখবে 3টা মার্ক কি কত ভ্যারি করতেছে। তো যাই হোক, এখানে হবে -3। কেন -3 হইতেছে? ওই যে ডিরেকশন, প্রথম দিকে উপরের দিকে যদি আমরা তাকাই, ওই যে ডিরেকশন, একটা এদিকে যাইতেছে একটা এদিকে যাইতেছে। এই যে ডিরেকশনটা আছে, একটারে আমি পজিটিভ ধরলাম আরেকটারে আমি নেগেটিভ ধরলাম, তাহলে এইটারে আমি পজিটিভ ধরলাম এইটারে আমি নেগেটিভ ধরলাম, শেষ, সহজ হিসাব। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ, কোনটা ধরবে এটা তোমার ইচ্ছে, এটা আমি নিজের মন মতো ধরে নিছি। আর নিচে কত আসতেছে? নিচে হলো ভরদ্বয়ের যোগফল 3 + 5। তাহলে এটাই যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে উপরে হলো 5 × 3 = 15, 15 থেকে 6 যাইতেছে বিয়োগ, তাহলে 9, 9 ডিভাইডেড 9 ডিভাইডেড বাই 8, তার মানে এটা অবশ্যই কত হবে? 1.8 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি 1/8 মিটার পার সেকেন্ড? এইটা হলো বস্তুদ্বয়ের মিলিত, বস্তু যে মিলিত হয়ে গেছিল না ভাইয়া, এটাই হলো বস্তুদ্বয় মিলিত, মিলিত যে বেগটা, এটাই হলো বস্তুদ্বয় মিলিত বেগ। সহজ হিসাব নিকাশ। ঠিক আছে, তাহলে এখন আমরা সেকেন্ড পোর্শন যেটা আছে, সেকেন্ড পোর্শনটা নিয়ে যেহেতু আমরা চিন্তিত, সেকেন্ড পোর্শনটায় চলে যাই। কথা হলো কি বলে দেওয়া আছে? বস্তুটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে কিনা। কি বলছিলাম? স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার জন্য শর্ত কি? অবশ্যই ভরবেগ সংরক্ষিত থাকতে হবে। আর কি সংরক্ষিত থাকতে হবে? গতিশক্তি সংরক্ষিত থাকতে হবে। তোমাদের কি বলছিলাম ভাই? যে কোনো কিছুর জন্যই আমাদের ভরবেগ সর্বদা সংরক্ষিত থাকে। তাই এই ম্যাথটা আমাদের যেভাবে করা উচিত সেটা হলো, মূলত তুমি যদি শুধু গতিশক্তিটা দেখো যে গতিশক্তি সংরক্ষিত আছে কিনা, তাহলে মোর দ্যান এনাফ। বাট অ্যাকচুয়ালি যেহেতু এটা এইচএসসি, একটু তো টিপিক্যাল, একটু তো নিজের চিন্তা ভাবনা করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমার খাতাটা কই যাচ্ছে, যে টিচারের কাছে যাইতেছে তিনি আমাকে মার্ক দিবেন কি দেবে না। তো এই সব চিন্তা করে তুমি যেটা করবা, প্রথমে তুমি দেখবা ভরবেগ সংরক্ষিত আছে কিনা। অবশ্যই ভরবেগ সংরক্ষিত থাকবে, ভরবেগ সংরক্ষিত না থাকলে অবশ্যই কোশ্চেন ভুল। কিন্তু তুমি তাও একবার চেক করে দেখবা যে ভরবেগ সংরক্ষিত আছে কি না। এটা আমি তোমাদের নিজেদের কাজ দিয়ে দিলাম, তোমরা সবাই দেখবা ভরবেগ সংরক্ষিত আছে কিনা, আর এরপরে দেখবা গতিশক্তি সংরক্ষিত আছে কিনা। সহজ কথায়, যদি গতিশক্তি সংরক্ষিত থাকে তাহলে এটা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ, গতিশক্তি সংরক্ষিত না থাকলে এটা হবে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আমি প্রথমেই যেটা দেখব, প্রথম ক্ষেত্রে তাহলে ই কে ইনিশিয়াল হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার হাফ। তাহলে m1 এর জায়গায় কত বসাবো? যদি আমি প্রথম বস্তুর ভর দেখি, সেটা হলো 3 কেজি, আর এইখানে বসাবো হলো 5 স্কোয়ার প্লাস হাফ। m2 এর জায়গায় বসাবো 2, আর u2 এর জায়গায় বসাবো -3। এখানে -3 বসাই, +3 বসাই, ভুল করে কেউ +3 বসালেও তার মিলে যাবে, কারণ এখানে স্কোয়ার আছে, স্কোয়ার হয়ে আছে দেখে কাটাকাটি চলে যাবে। তো সিম্পলি যদি আমি এখানে বসায় টসায় দেই, তখন আমার এখান থেকে ই কে ইনিশিয়ালের ভ্যালুটা আসবে হলো 46.5 জুল। তোমরা যদি ক্যালকুলেশন করো, আমি যেহেতু ক্যালকুলেটরে করে ফেলাইছি এতক্ষণ, এটা আসবে হচ্ছে 46.5 জুল। তাহলে এটা হলো ফার্স্ট কেস। অ্যান্ড দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি কাইনেটিক এনার্জি ফাইনাল ইজ ইকুয়াল টু হাফ m m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। কিন্তু দুঃখজনক বিষয়, কিন্তু v1 আর v2 আর v সমান, আর v এর ভ্যালু আমরা পেয়ে গেছিলাম, সেটা হলো 1.8 মিটার পার সেকেন্ড।
তাহলে কাইন্ডলি ভাইয়ারা আমাকে বলে ফেলা হতো হাফ ইন্টু V1, তাহলে হাফ ইন্টু M1 এর ভ্যালু ছিল 3, M1 এর ভ্যালু 3, হ্যাঁ 3 ইন্টু 1.8 হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু 5, M2 ভরের বস্তুর হলো সরি M2 যে ভরের বস্তু আছে M2 ভরের বস্তুটা হলো 2, একটু সরি সবাইকে, হ্যাঁ এটা হবে 2 ইন্টু 1.8। তখন যদি আমি সিম্পলি ক্যালকুলেশন করে আমি একটা ভ্যালু পাবো হচ্ছে 8.1, ভ্যালু কত পাবো, ভ্যালু পাবো 8.1। তখন তুমি আমার সিম্পলি যে হিসাব নিকাশ বলে দিতে পারবা, যেহেতু ই কে ইনিশিয়াল ইজ নট ই কে ফাইনাল, সেহেতু আমরা বলতেই পারি এই সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়। কারণ স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার যে ফান্ডামেন্টাল ছিল সেটা ছিল তার ইকে ইনিশিয়াল আর ইকে ফাইনাল দুইটা সমান হইতে হবে। তাহলে আমি বলতেই পারি এই সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়। এটাই হচ্ছে মোটামুটি আনসার। তো এর মাধ্যমে মোটামুটি আমাদের ক্লাসটা শেষ আজকে। ইনশাল্লাহ আশা করি তোমরা যদি সংঘর্ষ নিয়ে এতটুকু পড়ো, মোর দ্যান এনাফ আশা করা যায়। তো পরের দিন আমরা ঘর্ষণ করব, তার আগে আমি তোমাদের সাথে ছোট্ট একটু কথা বলতে চাই। ছোট্ট একটু কথা হলো, ভাইয়া আপনি প্রথমে বলছিলেন আপনি কিভাবে বুঝে গেলেন যে বস্তুদ্বয় মিলিত হয়ে গেছে থেকে সংঘর্ষ হবে না। দেখো ভাইয়ারা, তোমাদেরকে আমি প্রথমে একটা কথা বলছিলাম, যে কোনো স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য ডেল ইউ ইকুয়াল টু ডেল ভি বলছিলাম একেবারে প্রথমে। যদি তুমি তোমার বইটা খুলো তাহলেও দেখবা স্থিতিস্থাপক সংঘর্ষটা যেখানে আছে আমাদের সেই জায়গায় এটা দেওয়া আছে ডেল ইউ সমান ডেল ভি। তাহলে বলো তো ভাইয়া, অ্যাকচুয়ালি ডেল ভি যখন দুইটা বস্তু পরস্পরের সাথে মিলিত হয়ে গেছে তখন তাদের ডেল ভিটা কত হয়ে যায়? তখন তাদের ডেল ভিটা জিরো হয়ে যায় না, কারণ দুইটা বস্তু তো পরস্পরের সাথে মিলিত হয়ে গেছে। এখন দুইটা বস্তু পরস্পরের সাথে মিলিত হয়ে গেলে একটা বস্তুর বেগ 1.8 মিটার পার সেকেন্ড হলে আরেকটার বস্তুর বেগও 1.8 মিটার পার সেকেন্ড, তাহলে ডিফারেন্সটা হলো জিরো। কিন্তু বলো ডেল ইউ কি জিরো ছিল? কখনোই কোনো একটা বস্তু সেম বেগ নিয়ে চলবে না। সেম বেগ নিয়ে যদি দুইটা বস্তু চলতো, বস্তু দুইটা চললে কখনোই আরেকটার হিট করতে পারতো না। এবং আরও তোমরা যেটা মনে রাখতে পারো, কখনো যদি দুইটা বস্তু সেম আদিবেগ নিয়ে চলে তখনও মোটামুটি তাদের মাঝে যে স্থিতিস্থাপক সংঘর্ষ সেটাও হয় না। কারণ স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার জন্য দুইটা বস্তুর বেগ আলাদা থাকতে হয়, ইনক্লুডিং আদিবেগ। আদিবেগটা অবশ্যই আলাদা থাকতে হবে। তো আদিবেগ যদি আলাদা থাকে অবশ্যই তাদের মাঝে একটা ডিফারেন্স থাকে। আর বস্তু যখন মিলিত হয়ে গেছে, মিলিত হয়ে যাওয়ার মানে ডেল ভি সমান জিরো। তাই সবসময় এটা তোমরা মনে রাখবা যে কখনো যদি এমন হয়, বলে দিছে যে বস্তুটা মিলিত হয়ে গেছে, তখন আগে এটা অ্যান্সার ঠিক করে রাখবা যে এটা সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ নয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের যে লেকচার। আশা করতেছি তোমাদের এই লেকচারটা কাজে লাগবে। এবং লাস্ট টাইম প্রিপারেশন হিসাবে, যেহেতু তোমাদের এখন প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ার সময় নাই, তাই মোটামুটি এইটুক পড়লে আই গেস ইনশাল্লাহ হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ক্লাসটা তুমি যখনই দেখতেছো কাইন্ডলি এটা খাতায় লিখে ফেলাবা, তাহলে তোমার জন্য খুব হেল্পফুল হবে। সবাইকে আসসালামু আলাইকুম। পরের যে ডেমো ক্লাস সেটা ইনশাল্লাহ হয়তো আমরা সামনের যে ডেট ছিল সেটাই দিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।